স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শনিবার জ্যামাইকায় শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টাইগারদের লক্ষ্য শেষ টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করা। বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। জ্যামাইকায় বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে খেলা। ব্যাটিং নিয়েই বাংলাদেশ দলের দুশ্চিন্তা। পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার পর টানা 5টা টেস্ট হেরেছে টাইগাররা। নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে 98 ওভার টিকেছিল টাইগার ব্যাটাররা। জাকের আলী, মুমিনুল হকের অর্ধশতক আর লিটন দাস করেন 40 রান। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও জাকের কিছুটা লড়াই করেছিলেন, তবে বাকিরা নিজেদের করতে পারেননি প্রমাণ। টাইগারদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাচিং। সিরিজ বাঁচাতে হলে ফিল্ডিংয়ে এক বিন্দু ছাড় দেয়া যাবে না। 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে টাইগাররা। শনিবার জ্যামাইকায় শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। অভিজ্ঞ কিমার রোচ, নির্ভরযোগ্য আলজারি জোসেফ, দুর্দান্ত ফর্মে থাকা তরুণ জেডেন সিলস এবং উঠতি পেসার শামার জোসেফ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ ছিল অসাধারণ। এই পেস আক্রমণকে ফিয়ারসাম ফোরসাম বা ভয়ঙ্কর 4 বলছে ক্যারিবিয়ান সংবাদ মাধ্যম। জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্টেও এই পেস আক্রমণ দিয়েই বাংলাদেশের ব্যাটারদের ঘায়েল করতে চায় স্বাগতিকেরা। প্রথম টেস্টে বাংলাদেশের 18 উইকেটের সব কটি নিয়েছেন ক্যারিবিয়ান পেসাররা। ওয়েস্ট ইন্ডিজের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। বাদ পড়তে পারেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। একাদশে ঢুকতে পারেন মাহিদুল অঙ্কন ও সাদমান। পেস ব্যাটারি আরও শক্তিশালী করতে নাহিদ রানাকেও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। রহমান পেয়ার, 71। টানা 5 টেস্টে হার। চেন্নাই, কানপুর, ঢাকা, নর্থ সাউন্ড। সাদা পোশাকে কোথাও মাথা তুলে দাঁড়াতে পারছে না টাইগাররা। ক্যারিবীয় সফরে এবার বাংলাদেশের জন্য লাল বলে শেষ সুযোগ কামব্যাক করার। কিংস্টাউনের উইকেট বলছে এখানে উঠবে গতির ঝড়। স্পিনের চেয়ে পেসাররা বেশি কার্যকর। শেষ টেস্টে টাইগার একাদশের সম্ভাব্য পরিবর্তন জানাচ্ছেন পার্থ বণিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট, সিরিজ বাঁচানোর ডু অর ডাই চান্স। তবে ম্যাচের আগের দিন জ্যামাইকা থেকে বিসিবির পাঠানো 4টা ছবিতে তৈরি হয়েছে রহস্য। ফুটেজের পরিবর্তে এই 4 স্টিল ছবিতে লুকোনো কোন অর্থ? প্রথম ছবিতে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সিরিয়াস মুডে মুমিনুল। প্রথম টেস্টে 2 হাফ সেঞ্চুরিয়ানের একজন এই টাইগার ব্যাটার। তবে ধারাবাহিকতা না থাকায় খুব একটা লাভবান হয়নি টপ অর্ডার। তবে কি মুমিনুলকে এমন কোন টোটকা দিচ্ছেন সালাউদ্দিন যাতে 50টা সেঞ্চুরিতে পরিণত হয় ম্যাচের দিন? দ্বিতীয় ছবিটা চলতি সিরিজের সবচেয়ে জুৎসই। পেছনে লিটন আর হাসান মুরাদরা দৌড়াচ্ছেন, উল্টো দিকে শাহাদাত, দীপু আর অঙ্কন মুখ গোমরা করে বসে আছেন। অনেকটা বাংলাদেশের ক্রিকেটারদের পরিশ্রম আর ফলাফলের বিমূর্ত প্রতীক। চেষ্টা আছে কিন্তু সাফল্য নাই। বিসিবির পাঠানো শেষ দুটো ছবিতে আছেন জাকের আলী আর অঙ্কন। দুজনকেই বল ফেস করার ঠিক আগ মুহূর্তে ফ্রেমবন্দি করা হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, তবে কি বলের মতোই দ্বিতীয় টেস্টে কলের দ্বার প্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন? যদি তাই হয় তবে লেট মিডলে জাকের আর অঙ্কন হবেন বাংলাদেশের শেষ ব্যাটিং ভরসা। বিসিবির এই 4টা ছবিতে স্পষ্ট বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন, যেখানে বড় ফ্যাক্টর হিসেবে রোল প্লে করছে কিংস্টনের উইকেট। অতীত পরিসংখ্যান বলছে এই মাঠে এর আগেও 2বার টেস্ট খেলেছে বাংলাদেশ, 2004 আর 2018-তে, যেখানে দুটোতেই বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছিল টাইগাররা। তবে অতীত পরিসংখ্যান ছেড়ে সাম্প্রতিক তথ্যে চোখ বোলালে যা দাঁড়ায় তাতে প্রথম টেস্টের মতো 3 পেসার আর 2 স্পিনারে বাংলাদেশের ভরসা রাখা কঠিন। কিংস্টনের সাবিনা পার্কে সবশেষ 5 টেস্টে 134 উইকেট নিয়েছেন পেসাররা।
আর 41টা গেছে স্পিনারদের পকেটে। পেস স্বর্গরাজ্য হিসেবে খ্যাত কিংস্টনে তাইজুলের পরিবর্তে তাই সুযোগ পেতে পারেন নাহিদ রানা। অন্যদিকে জয়, জাকের আর দীপু তিনজনের মাঝ থেকে একজন পড়তে পারেন কাটা। সেক্ষেত্রে লিটন, মিরাজদের ওপরে উঠিয়ে লেট মিডলে ইন করা হতে পারে অঙ্কনকে। বাংলাদেশ দলের যে স্কোয়াড তাতে সাকিবকে নিঃসন্দেহে মিস করার কথা টাইগার হেড কোচ ফিল সিমন্সের। 2018-তে এই মাঠেই 50-র পাশাপাশি বল হাতে 6 উইকেট নিয়েছিলেন সাকিব। একাদশে সাকিবের মতো অলরাউন্ডার থাকলে বাড়তি স্পিনারের কথাও ভাবতে হয় না। তাই কিংস্টনে সাকিবের অনুপস্থিতিতে স্পিনে মূল দায়িত্বটা নিতে হবে ক্যাপ্টেন মিরাজকে। 2018-তে তিনিও পেয়েছিলেন ফাইফার সহ 7 উইকেটের দেখা। 20 বছরের মধ্যে তৃতীয়বারের মতো কিংস্টনে খেলতে নামা বাংলাদেশ তাদের প্রথম জয়টা এই মাঠে পায় কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। পেলে ভালো, আর না পেলে সেই পুরনো কথা, বাংলাদেশ কবে শিখবে সাদা পোশাকের খেলা। পার্থ বণিক, 71। জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের ইয়াং টাইগাররা। দুবাইতে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে। আল ফাহাদ, ইমনরা সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। ছবিটা দেখুন, সেঞ্চুরি করে লাফিয়ে সেলিব্রেশন করছেন যুব এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। তামিমের মতোই যুব এশিয়া কাপে ইয়াং টাইগারদের শুরুটা হয়েছে উড়ন্ত। নিজেদের প্রথম ম্যাচেই আফগানদের 45 রানে হারিয়েছে বাংলাদেশ। দুবাইতে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তানের যুবারা। তবে নতুন বলে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে রান তখন মাত্র 3। তবে হাল ছাড়েননি কালাম সিদ্দিকী এবং তামিম। দুজনে মিলে করেন বুক চিতিয়ে লড়াই। জমে যাওয়া জুটির লড়াইয়ে দ্বিতীয় উইকেটে 142 রান যোগ করেন সিদ্দিকী ও অধিনায়ক তামিম। এ জুটিতে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবারা। তবে কালাম সিদ্দিকী আউট হলে শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া। 5 ছক্কা 1 চারে গাজনফারের বলে বোল্ড হওয়ার আগে 110 বল খেলে 66 রান করেছেন এই ব্যাটার। তবে কালাম সেঞ্চুরি না পেলেও 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ঠিকই ছুঁয়েছেন ইয়াং টাইগারদের স্কিপার আজিজুল হাকিম তামিম। 8-4 আর 4 ছক্কায় 133 বলে 103 রান করে ওমরজায়ের শিকার হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি। তামিমের বিদায়ের পর আর সুবিধা করতে পারেননি কেউই। আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 228 রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ব্যাটিংয়ে নামলে শুরু থেকেই তাদের চেপে ধরে ইয়াং টাইগাররা। বাংলাদেশের বোলারদের বিপক্ষে রান তুলতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এক পর্যায়ে 16 ওভারে 2 উইকেট হারিয়ে তাদের রান ছিল 66। এরপর ফয়সাল আর নাসেরের 50 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগান যুবারা। খানিক পর আল ফাহাদের বলে আউট হন ফয়সাল। স্কোরবোর্ডে 29.1 ওভারে আফগানদের রান তখন 116। এরপরে বাংলাদেশি বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগান ব্যাটাররা। শেষ পর্যন্ত 47 ওভার 5 বলে 183 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। রায়ান আহমেদ, 71। ক্রিকেট দুনিয়ায় নেক্সট বিগ থিং জয়শ্রী জয়সওয়াল। কোথায় গিয়ে থামবেন সেই চর্চা চলছে সবখানে। জয়শ্রীকে নিয়ে এবার বড় ভাবনার কথা জানিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। মনে করছেন কমপক্ষে 40টা 100 করবেন জয়সওয়াল। জয়শ্রী কতদূর যাবেন সেই গল্পটা মাদি হাসানের কাছে। ক্রিকেটের জন্য ছাড়তে পারি সব কিছু, যদি অনুসরণ করি লক্ষ্য, বাকি সব ফলো করবে আমায়। প্রত্যেকটা ইনিংস ভাবি এটাই জীবনের শেষ সুযোগ। সাফল্য সামনে নিয়ে এসেছে যশস্বী জয়সওয়ালের জীবনকে দেখার তরিকা, পেছনের গল্প। মুগ্ধতার হাওয়া শৈত্যপ্রবাহের মতো জেঁকে ধরেছে ক্রিকেট দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত। গ্লেন ম্যাক্সওয়েলকেও 10টা নয় 20টা নয়, ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে 40টা টেস্ট সেঞ্চুরি করতে দেখছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কারণ টেকনিকের দিক থেকে এই ছেলেটার দুর্ভেদ্য প্রাচীর খুঁতনি একটুও পডকাস্ট শোতে ব্যাখ্যা দিয়েছেন। 5 টেস্টে যশস্বী যে কটা ভালো শট খেলেছে সেটা হাইলাইটসই দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি বলবো যশস্বীর বল ছাড়ার ব্যাপারটা, বলবো বলের লাইনে যাওয়াটা।
ওর ফুটওয়ার্ক যথেষ্ট ভালো। আমি খুব বেশি দুর্বলতা ওর ব্যাটিংয়ে দেখতে পাইনি। যশস্বী শর্ট বল ভালো খেলে, ড্রাইভ ভালো মারে, স্পিন তো অসম্ভব ভালো খেলে, আর চাপ সামনে নিতে জানে। পরিষ্কার বলছি, যশস্বীকে থামানোর উপায় যদি বের না করা যায়, অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে পরের ম্যাচগুলোয়। এখনো পর্যন্ত 15টা টেস্ট খেলেছেন যশস্বী, তার মধ্যে 4টে সেঞ্চুরি করেছেন এবং প্রত্যেকটা ড্যাডি 100, 150+ স্কোর। সচিনের পর কোহলি এলো, তারপরে কি এই ছেলেটা? এরই মধ্যে চাউর হচ্ছে। যেভাবে খেলছেন সেভাবে যদি চালিয়ে যান আরও 5 বছর, সম্ভাবনাটুকুই হবে নয়া ইতিহাস। মাহাদি হাসান, 71। হাইব্রিড মডেল কিংবা আর্থিক ক্ষতিপূরণ কোনো অবস্থাতেই এসবে রাজি নয় পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে আয়োজক দেশটা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুক্রবার আইসিসির সঙ্গে বৈঠকে বসার কথা পিসিবির, তবে তার আগেই আইসিসিকে কড়া সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোনো অবস্থাতেই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সরাতে কিংবা হাইব্রিড মডেলে রাজি নয় নাকভির বোর্ড। সেই সঙ্গে শুক্রবারের বৈঠকে যেন এই বিষয়ে কোনো আলোচনা করা না হয় সেই ব্যাপারেও আইসিসিকে অনুরোধ জানিয়ে রেখেছে তারা। একই সঙ্গে আইসিসিকে অন্যান্য সব বিকল্প ভেবে দেখারও আহ্বান জানিয়েছে পিসিবি। সেই সঙ্গে এও উল্লেখ করেছে হাইব্রিড মডেল শুধু ভারতের স্বার্থকেই রক্ষা করে। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শনিবার মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে সকাল 10টায়। এই ম্যাচ জিতলে সিরিজ জিতে নেবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগ্রেসরা। মিরপুরে আয়ারল্যান্ডকে 154 রানে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, যা ওয়ানডেতে টাইগ্রেসদের সবচেয়ে বড় জয়। এ জয়ের অনুপ্রেরণায় দ্বিতীয় ম্যাচের আগে তাই মানসিকভাবে এগিয়ে থাকবে নিগার মারুফারা। আগামী বছর সেপ্টেম্বরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। 8 দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে 6 দল। স্বাগতিক ভারতের সঙ্গে চ্যাম্পিয়নশিপের শীর্ষ 5 দল জায়গা করে নেবে সরাসরি। বাকি 2 দল আসবে বাছাই পর্ব খেলে। 10 দলের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন আছে 9 নম্বরে। জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে সাদা কালোরা। আর এক ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে কিংস অ্যারেনাতে গোল উৎসবের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে দাপ উঠেছিল বসুন্ধরা। 3 মিনিটেই করে বসে গোল। স্কোরার জ্যারেড খাসা 23 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এরপর ফাহিমের অ্যাসিস্টে গোলের খাতায় নাম লেখান মিগেল। বিরতির আগে আরও একটি গোলের দেখা পায় কিংস। সেকেন্ড হাফেও গোল ক্ষুধা কমেনি কিংসের, আদায় করে নেয় আরও 3 গোল। রাকিব হোসেন করেন 2 গোল। 6 ডিসেম্বর আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। তরুণ প্রজন্মের আন্দোলনের কারণেই এই নতুন বাংলাদেশ। তাদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করতে সব ধরনের চেষ্টাই করছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে ইউথ ফেস্টিভ্যাল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দেবেন স্বচ্ছ ইমেজের সংগঠকরা। অনুবাপী রিপোর্ট। নতুনের জয়ধ্বনি, এগিয়ে চলার দীপ্ত শপথ, বিজয়ের নেশায় মেতে থাকা তরুণ প্রজন্মের দুঃসাহসিক নেতৃত্বেই এই বাংলাদেশ। সব বাধা পার করে এগিয়ে চলার পথে পিছিয়ে থাকবে না দেশের খেলাধুলা। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ। ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের পাশাপাশি সামনে রয়েছে আরও অনেক পরিকল্পনা। অলরেডি পাকিস্তানের মাঠে যে আমরা একটা টেস্ট সিরিজ, এটা তো চিন্তায়ও আসে নাই। এবং যারা জিতেছে ইয়াং ছেলেরা, নতুন নতুন ছেলেরা, আমরা চাই যে একটা যেই ধরনের অভূতপূর্ব একটা চেঞ্জ আমাদের ন্যাশনাল লাইফে আসুক, সেটা ছোঁয়া আমাদের স্পোর্টসেও লাগুক। তারই আলোকে দেখেছেন যে আপনি বাকুতে ইনফান্তিনোর সাথে কথা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সাথে সাথে স্যার একটা আসলে ইউথ ফেস্টিভ্যাল করতে চাচ্ছেন আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো ওই সময় উনি আসতে চেয়েছেন। টমাস বাকু আগে একবার দেখা হয়েছে, টমাস বাকু করেছেন। আর স্যারের একটা কি, উনি কিন্তু প্যারিস অলিম্পিকের সাথে যুক্ত ছিলেন। বিপিএল এবার একটা নতুন মাত্রা পেতে যাচ্ছে, তার কিছু আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টা চাচ্ছিলাম এটা কতটুকু ইমপ্লিমেন্ট হবে আমরা জানি না, বাট আমরা চাচ্ছিলাম এটা গ্রিন ইপিএল হোক, বিপিএল হোক। গ্রিনের সেন্সটা কি, আপনি ধরেন খেলাগুলো ইয়েতে প্রচুর ওয়েস্ট হয়,
ওয়েস্টগুলো যাতে না হয়। খেলাধুলার মধ্য দিয়েই বিশ্ব মঞ্চে এগিয়ে যাবে বাংলাদেশ, দেশের জন্য বয়ে আনবে গৌরব। সেই পথ মসৃণ করে দিতে তরুণ প্রজন্মের দিকে বিশেষ নজর বর্তমান সরকারের। ওনার স্পোর্টস নিয়ে খুব ফ্যান্টাস্টিক আইডিয়া আছে। উনি ইউথদের সাথে কাজ করতে চান, স্পোর্টসম্যানদের সাথে কাজ করতে চান। আমরা তাদের বিষয়ে এই গভর্নমেন্টের প্রচুর নজর। আর একটা হচ্ছে যে আমরা মেয়েদের স্পোর্টসেও আমরা খুব ইমফাসিস দিচ্ছি। আমরা মেয়েরা কি খুব সুন্দর সাফ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের প্রতি দেখেছেন যে কী হয়েছে। এবং আমাদের একটা কিছু কিছু অফিসিয়াল চাচ্ছেন যে তাদের যে বেতন বৈষম্যটা আছে সেটা যাতে খুব দ্রুত দূরীভূত হয় এবং তারা যাতে এক্সট্রা প্রচুর স্পন্সরশিপ পান। যারা কাজের লোক তারাই যেন ক্রীড়াঙ্গনে থাকে, সেই দিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, যেন রাজনৈতিক পরিচয় বহন করে যেন ক্রীড়াঙ্গনটাকে ডোমিনেট না করে। এটা ক্রীড়াঙ্গনে যারা থাকবে তার জন্য ক্লিন লোক হয়। আপনি জানেন বেনজিরের মতো লোকও একটা ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, তাহলে তো একটা কলঙ্ক যেও না, তার কতগুলো কেলেঙ্কারি, ওনার কেলেঙ্কারি তো শেষ নাই। তো সেই লোক যদি আপনার একটা বাংলাদেশের চেস হচ্ছে ভদ্রলোকের খেলা, এটা সবচাইতে জেন্টেলম্যানের খেলা, তার যদি আপনি প্রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি তো আপনার কী বলেন, আপনার লিডারটাকে সে একটা চোর, এটা তো ভাবতেই কেমন লাগে, ঠিক না? ক্রিকেট, ফুটবল সহ দেশের বাকি সব ডিসিপ্লিনের খেলাও এগিয়ে যাবে সমান তালে, সেটাই সবার প্রত্যাশা। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।